থেকে মিথ্যা চোর অপবাদে তাপসকে বরখাস্ত করেছে। রূপসী মাধুরী, সুন্দর গোলাপ হয়ে তুমি ফুটেছ। আমার পূজায় তুমি লাগবে না। অপমান আমি কি করে সহ্য করব? ওই তো প্রেম করেই এই ভগবান থেকে আমি তোমাকে তুলে নিয়ে যেতে চাই। ওখানে কে দাঁড়িয়ে? আগে আমি কে তুমি? একেবারে বাড়ির ভিতরে? মানে আমাকে আপনি ঠিক চিনতে পারবেন না। মেশো মশাই, আমি তো তোমাকে চিনি না, জানি না, অথচ তুমি আমাকে মেশো মশাই বলছো। মানে আপনি ভুল করছেন। মানুষ দূরে থাকলেই পর আর কাছে এলেই আপন। আচ্ছা সত্যি করে বলো তুমি কে? নিশ্চয়ই বউয়ের। আপনি আপনি ঠিকই ধরেছেন। আপনার বৌমা মানে মাধুরী আমাকে ছেড়ে। তার সাথে তোমার সম্পর্কটা কিসের শুনি? আপনি হয়তো শুনে খুশি হবেন না। তার মানে? আপনাকে আপনাকে যখন বেশি সময় আমি দেখেছি, আপনার কাছে কিছু গোপন রাখবো না। সত্যি কথা বলছি কি মিশমা সাহেব, আপনাকে মানে মাধুরীকে আজ আমি খুব ভালোবাসি। মাধুরী আমাকেও খুব ভালোবাসে। ছি 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 ছি, লজ্জায় ঘেন্নায় যে আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। শুনবো মশাই? কি আর শুনবো, তাপসের মতন ছেলের কপালে এও লেখা ছিল ওই কলঙ্কিনী বউকে নিয়ে বিশ্বে মারবো শয়তানিকে। এই না 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 না, ঝামেলা বাড়বে। আপনি এক কাজ করুন, মাধুরীকে চুলের মুঠি দেবে, বাড়ি থেকে বের করে দেন। তুমি বলছো কথা? আরে কেন বলবো না বলুন বলতে? আরে বাড়ির বউ হচ্ছে আপনার মঙ্গল চাই, আমি আপনার মঙ্গল চাই। আরে বাড়ির বউ হলো বাড়ির কুললক্ষ্মী, আর সেই কুললক্ষ্মী যদি পরপুরুষের সঙ্গে আসক্ত থাকে, সে সংসার আর শান্তি থাকে? তুমি ঠিক বলেছো, কিন্তু আরে কি এত ভাবছেন না সমস্যা? ভাবছি বউকে তাপস খুব ভালোবাসে, আসলে ওই ডাইনি রূপের মোহে। তার জন্য আপনাকে ভাবতে হবে না, আমি আপনাকে, আপনি শুধু আমার কথা মতো কাজ করে যাবেন, দেখবেন তাপস মাধুরীকে একদম সহ্য করতে পারছে না। তুমি আমি যেন আপনাকে সাধ্যমতো সাহায্য করতে পারি। হ্যাঁ, আপাতত এই দাঁড়ান, এই টাকাটা রাখুন, আরো 5,000। তো টাকা? আরে ভবিষ্যতে এটা আপনার কাজে লাগবে। তাছাড়া নিজের ছেলে, আর আপনার ছেলে আপনার বসে নেই। অতএব টাকাগুলো আপনার হাতে থাকলে আপনার ভবিষ্যৎটা অনেক সুগম হবে। ওহ, এমন করে তো আমি ভাবিনি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তুমি সুখী হও। আরে শুনুন, একটা কাজ করতে হবে আপনাকে এখন। মাধুরীর হাতের লেখা একটা কাগজ বা ডায়েরি থাকলে আমাকে দিতে হবে।
সে আর এমন কি, একটু দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। এত সহজেই যে কাজ হাসিল হবে বুঝতেই পারেনি। কিন্তু জয়ন্ত সান্যাল, তোমার বুদ্ধিকে তারিফ করছো? হ্যাঁ, করবেই তো। তুমি তো হাত চুলের থেকে সম্পূর্ণ আলাদা। ওয়েট ওয়েট জয়ন্ত সান্যাল, আর কয়েকটা দিন, তারপর মাধুরীর নরম তুলতুলে দেহটাকে আমি তোলে পিষে। এই নাও ডায়েরি। ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন আসি। আবার কবে আসবে বাবা? আমি ঠিক সময় আসবো। আমি বুঝতে পারছি, ওই কলঙ্কিনীকে বাড়ি থেকে না তাড়ালে আপনার মনে শান্তি আসবে না। আর আপনার মনে শান্তি আনতে আমি খুব শীঘ্রই আসবো। হ্যাঁ হ্যাঁ, পাপ বিদায় করে তবে আমি শান্তি পাবো, শান্তি পাবো। লোকটা আমাকে দেখে এভাবে ছুটে পালিয়ে গেল কেন? তুমি কি আবার নতুন করে কোনো ষড়যন্ত্রের জাল রেখেছি? সর্বেশ্বর বিশ্বাসকে মোটেও বিশ্বাস নেই। অফিসে যখন আমাকে চোর অপবাদ দিয়ে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে, এখন সে পারে না এমন কোনো কাজ নেই। মাধুরী, মাধুরী, হ্যাঁ গো, আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন? ইউনিয়নে মিটিং ছিল। তা কিছু হলো? যাদের উপর বিশ্বাস রেখেছিলাম তারাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। টাকার লোক, বড় লোক, সেই লোকের বশবর্তী হয়ে ইউনিয়নের সকলে মালিক পক্ষের সঙ্গে যুক্ত হয়েছে। অথচ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে আমি সেই লড়াইয়ে নেমেছিলাম। আশ্চর্য, মানুষে তো স্বার্থপর হতে পারে। পারে না, পারে। এই খুন ধরা সমাজ ব্যবস্থার মানুষের অনেক পরিবর্তন করে। ন্যায়, নীতি, আদর্শ এগুলো শেখানো বলেছে আর কিছুই নয়। তাই তো পড়াশোনায় বিশ্রাম হয়নি। আমাকে সারা জীবন ফিরে ফিরে খাবে। স্বামী, দুঃখ কি জানা পারবে? ওরা তো মানবতাকে জড়াজড়ি দিয়েছে। আর তাকে যদি আদর্শ নেই বেঁচে থাকতে হয়, ওরা তাকে নানাভাবে হেনস্থা করি। আচ্ছা আচ্ছা, একটু আগে কি কেউ বাড়িতে এসেছিল? কই কই না তো। কিন্তু আমি যে একজনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলাম। যাক, তুমি সাবধানে থাকবে। আমার জন্য না, ভয় হয়তো তোমার জন্য। হয় কেন জানি না, ওই কাল রাতে স্বপ্ন দেখার পর থেকে কি দুঃস্বপ্ন? না না, সে কথা আমি তোমাকে বলতে পারবো না, কিছুতেই বলতে পারবো না। বলতে যখন চাও না, আমি চলবো। তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। আমার চাকরি চলে যাওয়ার পর সংসারে দিনের অভাব দেখা দিয়েছে। তুমি মিঠাই চিন্তা করছো, আর আমি গরিবের মেয়ে, অভাবের মধ্যেই আমার দিন কেটে গেছে। একবেলা আলপেটা খেয়ে আমি দিন কাটিয়ে দিই, কিন্তু তাতে আমি একদিন না খেয়ে থাকলে আমার কোনো অসুবিধা হবে না। জানি আমি জানি, আমার দুঃখ তুমি সমানভাবে ভাগ করে নিয়েছো। কিন্তু কিন্তু আমি তো মানুষ। আমার সাত স্বপ্নে আশা আকাঙ্ক্ষা। দুঃখ করো না গো, সব দুঃখ যেমন সব রাত্রি যেমন শেষ হয়, আর আমার দুঃখে অন্ধকার একদিন কেটে যাবে, দেখবি একদিন। আর সেই দিনই তুমি দেখবে আমাদের মধ্যে এই দুঃখের অন্ধকার চিরতরেই চলে গেছে। তাই যেন হয়, তাই যেন সত্যি হয়।
সেই শুভ দিনে সত্যের উজ্জ্বল আলোয় দাঁড়িয়ে আমি তোমার হাত ধরে মানুষ, তোমরা দেখো প্রত্যেকে জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য। জীবন মানে শুধু দাসত্ব নয়। তুমি অনেক বড় ভুল। তুমি অনেক বড় একেবারেই বড় হতে গো। তাহলেই আমার কত দুঃখ কেটে যাবে। সংসার, এরই নাম সংসার। ঠাকুরপো, মুখে হাসি, অন্তরে বিষ। যেমন আমার দুজনের বিক্রি কি করছিস মনে? এলো বৌদি, ওকে বাজে লাগছে। তাড়াতাড়ি উঠে গানটা চালিয়ে দাও। হ্যাঁ রে, এত কিছু বাজার করে আনলি, টাকা কোথায় পেলি? ওই আমি তো তোকে টাকা দিইনি। বাজে, তুমি না দিলে আমার কাছে কেউ টাকা ধরতে পারে না। আচ্ছা, আমি তো বড় হয়েছি, এটা মনে করো না কেন? আমি বেশ বুঝতে পারছি তুই আমার কাছে কিছু গোপন রাখতে চাইছিস। না না, মনে হয় আমার কাছে কিছু গোপন করিস না। সত্যি করে বল, কোথায় টাকা পেয়েছিস? একান্ত যখন শুনতে চাইছো তবে শোনো, আমি ছবি আঁকার উপরে অনেকগুলো প্রাইজ পেয়েছিলাম। তারই আজ কয়েকটা বিক্রি করে তুই কি করেছিস হতভাগা? তোর শিল্পী জীবনের সকল স্মৃতিকে তুই এভাবে নষ্ট করে ফেললি। দুঃখ করছে গেল দাদা। ছবি আঁকা আমার নেশা, আমি হাজারো ছবি আঁকবো, অনেক পুরস্কার পাবো। তাছাড়া তোমার এখন চাকরি নেই, তোমার প্রতি তো আমার একটা কর্তব্য আছে। বলো, ছোটবেলায় মাকে হারিয়ে তোমার অফুরন্ত ভালোবাসা আমি পেয়েছি দাদা, যার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। সে তাই বলে তোমার এই অসহায় অবস্থায় আমি নীরব দর্শক হয়ে থাকতে পারি না দাদা, থাকতে পারি না। তুই আজ আমি যা করেছি বিবেকের নির্দেশেই করেছি দাদা। প্রয়োজনে কাল থেকে মোট বইতেও আমি পিছনে হব না। তবু তোমাকে আমি কারো কাছে ছোট হতে দেবো না দাদা, ছোট হতে দেবো না। ছোট যাবে হয়ে গেছে মনে হয়। চুরি না করেও আমাকে মিথ্যা চোর অপবাদ মাথায় নিতে হয়েছে। আসল সত্য যতদিন না প্রকাশ পাবে, না না, তাই বলে আমি ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকবো না। জীবন সংগ্রামে আমাকে লড়তেই হবে। আর আর সেটাই হবে আমার জীবনের সবচেয়ে চরম পাওয়া। পাইনি, জীবনে আমি কিছুই পাইনি। যখনই সুখের কিনারায় উঠতে তখনই দুঃখের ঢেউ আমাকে আঁচড়ে ধরেছে। আজও সেই দুঃখের ঢেউয়ে আমি ভেসে পাচ্ছি না। আমার এই অভিশপ্ত জীবন নিয়ে বোঝা নিয়ে আমি বইতে পারছি না। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। জানলে তো আর মৃত্যু হবে না। মৃত্যু যখন দেবতার দ্বারা হবে তখন আপনাকে ঠিক ডেকে নেবে। তুমি কি ব্যাপার বলুন তো? আমাকে কিছু না জানলে হঠাৎ করে চলে এলে। জানেন আপনাকে আমি কত তন্ন তন্ন করে খুঁজেছি। কেন বাবা, আমি তো তোমার কিছু চুরি করে আনি না। উচিত দাদা, উচিত। আপনি আমাকে এতটা নিজ ভাবতে পারলেন। দাদা, আমি সেভাবে তোমার কথাটা বলিনি। তুমি তুমি আঘাত পাবে জানলে আমি ওইভাবে কথাটা বলতাম। আসলে সবসময় নিজেকে নিজের খুবই অপরাধী বলে মনে হয়। জানি আমার অনেক দুঃখ। সেই দুঃখের মাঝে আমি দিশেহারা হয়ে পড়েছি। কিন্তু আমি আপনার উপযুক্ত মর্যাদা না দিতে পারলেও অমর্যাদা তো করিনি। তাহলে কেন আপনি আমাকে ছেড়ে চলে এলেন? সংসারের মাঝে
আমি বড় বেমান আমি বাবা। তুমি জানো না আমার দুর্ভাগ্য নিয়ে আমি আমি যে সংসারে যাব সেই সংসারে সুখ শান্তি সব সব পুড়ে ছাই হয়ে যাবে। তাই তাই আমি চাই না আমার দুর্ভাগ্যের সঙ্গে আমাদের জড়িয়ে তোমার জীবনটা সারদার করে দিতে আমি চাই। পথের মানুষ আমি। তাই তাই পথকে আমি আশ্রয় করে নিয়েছি। খুব ভালো করেছিস। সারাদিন ভিক্ষে করে যা পাই তাতে আমাদের বাপ ছেলে দুজনকে এক বেলা হাত পেটা দিয়ে চলে। মনি ব্রাহ্মণের ছেলে হয়ে জুতো পালিশ করছে আর দিদি পনের টাকার জন্য জীবন সংগ্রামে ঝাঁপ দিয়েছে। বাহ বাহ, চমৎকার। ওই রাজলক্ষ্মী বিরক্তিটাকে আমি আমি যে অক্ষম পিতা সব তিরস্কার আমাকে হজম করে দিতে হচ্ছে। তাই তুমি বুঝতে পারছো না বাবা, কত যন্ত্রণা আমি বুকে নিয়ে আমাকে বলতে হচ্ছে। তুমি যদি আমার এই অবস্থায় ভাবতে তাহলে বুঝতে পারতে। না, আমার আর কিছু বলার নেই। শুধু অনুরোধ আমার সঙ্গেই চলুন। সেটা আমি পারবো না বাবা, তুমি আমাকে অনুরোধ করো। বেশ, আমি আপনাকে জোর করবো না। তবে যদি কোনোদিন মনে করেন এই পৃথিবীতে আমরা আপন করে কেউ আছে, তখন আমার কাছে আমি যাব। আমি আপনাকে অনাবারে সরিয়ে দেব না। মনির সাথে দেখা হলো, তাকে বলবে আর কুড়িয়ে পাওয়া হতভাগ্য দাদা সারা জীবন ঈশ্বরের কাছে কামনা করে যাবে। জীবনে যেন কেউ জয়ী হতে পারে, জীবনে যেন জয়ী হতে পারে। শরী হবে জীবনের শুনতে চান যার দুঃখের শেষ। সে কি সুখের পথ দেখতে পাবে? হয়তো হয়তো আমার মতো তাকেও সারা জীবন। না না, আমি এসব কি ভাবছি? আমার মনে জয়ী হবে, অবশ্যই জয়ী হবে। এ মনে ওরে আমার সোনা মানে দৃশ্য আমি চোখে দেখতে পাচ্ছি না। যে বয়সে ছেলেরা স্কুলে ব্যাগ নিয়ে সেই বয়সে ছেলেরা এর চেয়ে আমার মৃত্যু হলো না কেন? আমার এই ছোট্ট মুখটা আমি আর একটু ধরে রাখবো না। কাঁদছো কেন বাবা? আমাকে তো টাকা রোজগার করতেই হবে। দিদির ফোনের টাকা শোধ না করলে দিদি কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে। আমি তো দিদির মুখে হাসি দেখবো বলে জুতো পালিশ করছি। ওরে মনি, তুমি দেখো আমি দিদির ফোনের টাকা নিশ্চয়ই শেষ করব। ওরে আর বলিস না, আমি আর সহিতে পারছি না। দেখি জোরে যে কাপ পুড়ে যাচ্ছে বাবা। সামান্য জ্বরে কিছু হবে না বাবা। চলো সন্ধ্যা হয়ে আসছে। ওই বাড়ির নিচে আমাদের যে আশ্রয় নিতে হবে, নইলে আবার কেউ যে দখল করে নেবে। তুমি যাও বাবা, আমি একটু পরে আসছি। কোথায় যাবি? সিনেমার শো আমার শোনা এসেছে, দেখি যদি আরো কিছু জোগাড় করতে পারি। না, এই জ্বর গায়ে আর তোকে কোথাও যেতে হবে না। যাই না বাবা, বেশি দেরি করবো না। ওই তো সিনেমার শো লেগেছে।
হলো যে আপন, আপন যে পর হলো। আমি কাঁদছি কেন? না না না, আমি কাঁদবো না। আমার মনে হচ্ছে কত শান্তি পাবো। বেঁচে থেকে কত মানুষ শুধু কষ্ট দিবে। আমি আমি আমাকে কষ্ট দিবে। তাই শত যন্ত্রণা বুকে নিয়ে আজ আমি শুধু হাসবো, কানে খুলে হাসবো। এ আমার কি হলো রে? আমার আমার সিন্ধুকের সব টাকা, আমার সিন্ধুকের সব টাকা কেন? আমার সিন্ধুকের সব টাকা পুকুরে উড়ে গেছে। আমার আমার কত দিনের স্বপ্ন। আর সত্যি তুই কাঁদছো বাবা? আমি কি হাসবো? এ তুমি পারবে না আমি জানি, কিন্তু এতে তো আর কোনো লাভ হবে না বাবা। টাকা তোমার সিন্ধুকে আর ফিরে আসবে না। যারা আমার সিন্ধুক ভেঙে টাকা লুট করেছে তাদের নামে আমি ওই থানায় গিয়ে কেস করবো। সব টাকা গেছে, সব টাকা গেছে। তাহলে যে আগে তোমাকে জেলে যেতে হবে বাবা। আমি আমি কেন জেলে যাবো? তুমি বুঝতে পারছো না? পুলিশ যদি তোমার আয়ের উৎস জানতে চায়, তুমি তো তার সঠিক জবাব দিতে পারবে না বাবা। তুমি তো আর বলতে পারবে না 50 টাকাকে 500 টাকা করে দেশে দরিদ্র মানুষকে ঠকিয়ে মৃত্যুর বুকে ফেলে দিয়েছো। সিন্ধুকে সিন্ধুকে আমার গয়না ছিল, নতুন বউ খেয়ে দেবো বলে আমি আমি নতুন গয়না করিয়াছিলাম। তোমার সে আশায় ছাই পড়েছে। আশা ভঙ্গের বেদনা মানুষকে কতখানি কষ্ট দেয় সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আমার আমার সর্বস্ব গেছে, যাক মৃত্যুর মুখে ছাই দিয়ে আমি বিয়ে করব। কি? কাকে বিয়ে করবে? কেন কেন? আমার চন্দ্রনাথে, যার জন্য আমি নাচ শিখেছি, যার জন্য আমি গান শিখেছি, চন্দ্রনাথে কাছে পেয়ে আমি সব ভুলে যাবো। আমরা দুজন গানি গানে ভুবন ভরিয়ে দেবো। কিন্তু বাবা তোমার ভুবন যে আধারে ঢেকে যাবে। চন্দনা সে তার মাকে বলেছে তোমার গলায় মারা দেওয়ার আগে সে দড়ি দিয়ে আত্মহত্যা করবে। সে কি সে কি আরো বলেছে কি বলেছে? কি বলেছে আমার চন্দ্রনা? তুমি চাইলে সে তোমাকে ধর্মবাবা ডাকতে পারে, কিন্তু সে তোমার গলায় কোনোদিনও মারা দেবে না। ধর্ম বাবা হ্যাঁ? আমার যে কাটতে ইচ্ছা করছে। চন্দ্রনাকে পাবো বলে আমি আমি কত কত টাকা দিয়েছি। আমি আমি কোনো কিছুই শোনো না। আমি
ক্ষতি হবে। এই বুড়ো বয়সে কি হাত পা ভেঙে পড়ে থাকবে? পাড়ার সব ছেলেরা চন্দনার পক্ষ নিয়েছে। এখন তুমি জোর করতে গেলে এই পাড়ার ছেলেরা তোমার সমস্ত জারি জুরি ভেঙে দেবে। আমি বেশ বুঝতে পারছি এই সব ষড়যন্ত্রের মূলে তুই আছিস। হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করবো না, ক্ষমা করবো না, আমি তোকে ক্ষমা করবো না। রক্ত খাবো, খাবো, পরবর্তীতে তোকে রক্ত খাবো। হ্যাঁ। বাবা, মানুষ আর পশুত্বের পরিচয় দিও না। তুমি আমাকে ছাগল পাগল যাই ভাবো না কেন, আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আমি আমার গর্ভধারিণী মায়ের মনোবাঞ্ছনা পূর্ণ করেছি। তুই গরিব মানুষদের ঠকিয়ে তুমি সব সময় ঠকাতে, সেটা মা কিছুতেই সহ্য করতে না। তাই মায়ের আতিথ্য আত্মার শান্তির জন্য আমি নিচে দাঁড়িয়ে থেকে তোমার সঞ্জোগের সমস্ত টাকা ওই গরিব মানুষদেরকে আমি বিলিয়ে দিয়েছি। তাতে তুমি হয়তো আমাকে অভিশাপ দেবে, কিন্তু সর্ব থেকে আমার মা তোমাকে আশীর্বাদ করবে। আমি তোমার ছেলে হতে পারলাম না বাবা, আমি আমার মায়ের ছেলে হয়ে রইলাম। তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার ছেলে হতে পারলাম না বাবা। হায় 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 হায়, আরে খুলে গেল, ও খুলে গেল। এমন এমন লোভে জানলে আমি বিষ খাইয়ে মারতাম। শান্তি নেই, মনে আমার শান্তি নেই। আমি আমি এত কষ্ট করে গান শিখলাম, নাচ শিখলাম, সব সব বরবাদ হয়ে গেল। আমি আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো, আমি সত্যি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো। আজই তাহলে হ্যাঁ মশাই, আপ যত তাড়াতাড়ি বিদায় করবেন ততই আপনার সংসারে মঙ্গল। এই চিঠি আর ছবি আপনার ভাইপো স্ত্রী অন্তপ্রাণ, এই চিঠিটা দেখলে সুন্দরী স্ত্রীর প্রতি বিন্দু মাত্র আপনি শুধু একটু উস্কে দেবেন, দেখবেন খুব সহজেই আশা হাসিল হয়ে যাবে। কিন্তু এই চিঠিটা তো মাধুরীর হাতের লেখার সঙ্গে ওই চিঠিটার হুবহু মিল আছে। ঠিক আছে, শয়তানি আজই আমি বাড়িতে দাঁড়াবো। নিশ্চয় নিশ্চয়, আবার আপনি আমার আপনার ভাইপোকে দিয়ে দেবেন। শেয়ার বলতে আবার আমি তাপসকে বিয়ে দেবো। আমি তাহলে আজ আছি। আর সে কি, আর বাকি 5,000 টাকা? এই নিন, এই পাঠিয়ে মেঘ করেছে, এবার বিদ্যুৎ চমকাবে, আর তারপর নামবে বৃষ্টি। চাঁদের পাখিটা এক ফুট আসামে অধীর আগ্রহে অপেক্ষা করছে, মুখে তার হাসি, তার অনেক দিনের তৃষ্ণা নিবারণ হবে। ওই তো তাপস সেদিকেই আসছে। না না, আর দেরি নয়। তাপস, তাপস আমাকে ডাকছে দাদা? হ্যাঁ বাবা, ওরে তোর দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। এত ভালো মানুষ পেয়ে তোর সাথে প্রতারণা করবি, আমি তা ভাবতে পারিনি। কি বলছো কাকা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এতদিন আমিও বুঝতে পারিনি রে বাবা। এত বড় পাপাচার করেও
ওই কালনিমি মাথা উঁচু করে সংসার করছে। উফ, কি হয়েছে আমাকে খুলে বলো। আমি আর কি বলবো, এখন এই চিঠি আর ছবি দেখলেই বুঝতে পারি তোর বউ কত বড় সতী সাবিত্রী। চিঠি, ছবি, ওই বিছানার নিচে ছিল। ধর্মের কল বাতাসে নড়ে, তাই তো আজ আমার হাতেই পড়েছে। হতচ্ছাড়ি, বিয়ের আগে যা করেছিস, বিয়ের পরেও পরপুরুষের ছবি নিয়ে বুকে থাকবি। এখনো চিঠির আদান প্রদান হয়, শুধু কি তাই, আমার চোখে ফাঁকি দিয়ে এখনো সে এ বাড়িতে আসে। মাধুরী, ওই কলঙ্কের নাম আর মুখে আনিস নে। শয়তানি কুলে কালি বিয়ে পালাবার আগেই তুই ওকে বাড়িতে তাড়িয়ে দে, তাহলে তুইও বাঁচবি, আমিও শান্তি পাবো। বিয়ে তো হলো। আমার বিয়ে হলো, আমি আবার আগের মতো তোমাকে ভালোবাসি। আমার দেহ এখানে পড়ে থাকলো, মনটা বেশি বাঁচে। সবসময় তোমার মুখ আমার চোখের সঙ্গে বসে গেল, কাজে বিশ্বাসে তোমার সুমিষ্ট কণ্ঠস্বর। তুমি দূরে থাকলেও আমি জানি আমার কাছে আছি। তোমার ছবি নিয়ে আমি নিজে আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু এ তো মাধুরীর হাতে লেখা। এত নিজ মাধুরী, আমার ভালোবাসার বিনিময়ে সে আমাকে ভাবতে পারছি না। আমি ভাবতে পারছি না, আমি পাগল হয়ে যাবো। আমি ভাবতে ভাবতে পাগল হয়ে যাবো। মাধুরী, 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 মাধুরী। মাধুরী, তোমাকে আমি যত দেখছি আর তত ভাবছি, তত যেন ঠিক অবাক হয়ে যাচ্ছে। মাধুরী আমার সঙ্গে প্রচন্ড করতে পারে না, কিন্তু কিন্তু চিঠিটা কি ভাবছো? না, পোশাকটা ধরো তো, দেখি না। স্যার নেবো না, নেবো না মাধুরী তোমার পোশাক। কেন পোশাক নেবে না কেন? কেন নেব? জন্ম পর্যায়ে পুজো দিয়েছো, তোমার মনের মন্দিরে যার স্থান এখনো সে বিরাজ করছে, তাকেই তুমি দেবে? আমি তো তোমার কেউ নয়। তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরো আগেই হওয়া উচিত ছিল। দিনের পর দিন তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে গেছো, অথচ আমি তোমাকে চিনতে পারিনি। বলো, আমাকে যদি ভালোবাসতে না পারতে তাহলে তাহলে বিয়েতে মত দিয়েছিল কেন? কেন বলনি? বেঁচে থাকতে চাও? তুমি আমার সঙ্গে এভাবে প্রতারণা করলে কেন? তুমি আমার ভালোবাসাকে তোমার বাবাকে আমি অপমানের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি এগিয়ে গিয়েছিলাম। ভুল হয়ে সে আমার মুখে ধরা দিল। বিশ্বাস? এই চিঠি আর ছবিটা দেখিও আমাকে
বিশ্বাস করতে বলছো মাধুরী? তুমি তুমি সত্যি সাবিত্রীর স্ত্রী? কার থেকে? তুমি তো তুমি ওদের আকাশ থেকে বললে যে ভেবেছিলে আসলে সত্যিটা কোনোদিন ধরা পড়বে না, তাই না? কিন্তু কিন্তু তোমার বোঝা উচিত ছিল। ভাব তুমি চাপা থাকো। জানি না, জানি না ওই চিঠিতে কি লেখা আছে, কিন্তু কিন্তু আমার মুখের দিকে তুমি তাকিয়ে দেখো, সত্যি সত্যি এই মুখ খাটেনের মতো। সে কি তোমার নয়? ওগো ওগো, আমার মনের মধ্যে যে আছে, দেখো শুধু তোমার ছবি বিরাজ করছে। দেখো আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যে আমার ইহকাল পরকালে ধ্যানের মতো দেখো দাও। থাক থাক, তোমার মতো এই পাপের মুখে স্বামী সম্বোধন শোভা পায় না। তুমি দুশ্চরিত্র, ব্যভিচার। আমি আমি হিন্দু নারী, আমি শাখা সিঁদুর আমি ছুঁয়েই বলছি, আমি সব কোনো কাজ করিনি। মানে আমার এই হাতের শাখা আর সিঁদুর ছুঁয়ে বলছি আমি কোনো অন্যায় করিনি। আমাকে যাও এখান থেকে, তুমি বেরিয়ে যাও। এই চোখের জল দিয়ে আমার মন ভোলাতে পারবে না তুমি। তোমার এই পাপ মুখ আমি দেখতে চাই না। যাও এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বেশ, আমার কথা যখন তুমি বিশ্বাস করলে না, তোমার তোমার দেওয়া শাস্তি আমি মাথায় পেতে দিলাম। আমি এই বাড়ি থেকেই চলে যাচ্ছি, কিন্তু ভালো থেকো, এই যাও শোনো, এই হতভাগিনীকে তোমার পায়ে ধরে ফিরিয়ে দিলে। এই হতভাগিনী মাধুরী সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি যে অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম। আমার ছেলে পেতে যাচ্ছে। তুমি তোমার শরীর তো কদিন ভালো থাকছে না, তুমি আর বেশি রাত জেগো না। আমার কথা মনে করে শরীরে কষ্ট দিও না। লক্ষ্য রেখো, একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিও। আমি তো তোমাকে ভালোবাসতে পারিনি, আমি তোমাকে ভালোবাসি। তুমি সুখী হবে, তুমি সুখী থাকবে, শান্তিতে থাকবে। মাধুরী, মাধুরী, মাধুরী চলে গেল। কাঁদতে কাঁদতে মাধুরী বাড়ি ছেড়ে চলে গেল। যাবেই তো? আমি আমি আমাকে বাড়ি থেকে হারিয়ে দিয়েছি। ঠিকই করেছিস। পাপ করলে তার শাস্তি পেতে হয়। ওই শয়তানকে তুই উপযুক্ত শাস্তি দিয়েছিস। আচ্ছা আচ্ছা কাকা, মাধুরী কি সত্যিই কলঙ্কিনী? তার তার মুখের দিকে তাকিয়ে আমার যেন মনে হলো কোনো কলঙ্কই তাকে স্পর্শ করতে পারেনি। অথচ তুমি বলছো কাকা মাধুরী কি সত্যিই কলঙ্কিনী? এই দেখ, আমি আর কি বলবো, ওই চিঠিটা তো জলজান্ত প্রমাণ। উফ, আমার মাথাটা যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। অবশ্যই কীট যেন আমার মাথার শরীরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সমস্ত সমস্ত শক্তি আমি হারিয়ে ফেলছি। আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এভাবে তুই ভেঙে পড়িস না, আমি আবার তোর বিয়ে দেবো। আমি আমি বিয়ে করবো? নারায়ণ দেখি আমি তাকে বিয়ে করেছি, আমি তার বুক ভরা ভালোবাসা দেব, আর বিনিময়ে সে আমার মুখে আনবে বাজিয়ে রাখা। তাপস, তোমাকে আমি এই যে দাদা, দেখো তো শাড়িটা কেমন হয়েছে? আমার পছন্দ নেই, বৌদি নিশ্চিত পছন্দ হবে। শাড়ি? হ্যাঁ, বৌদির জন্য নিয়ে এলাম। এটা বৌদিকে খুব সুন্দর মানাবে, তাই না?
কি হলো? তুমি এমন করে হাসছো কেন? বাবা, তুমি চুপ করে আসো কেন? বৌদি কোথায় গেল? বৌদি, বৌদি, কোথায় বৌদি? আমি আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তাপস। তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, সেই কলঙ্কিনীকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। চুপ করো। আর একবার ওই কথা উচ্চারণ করলে আমি ভুলে যাবো তুমি আমার দাদা। বৌদি যদি কলঙ্কিনী হয় তাহলে সীতা, সমিত, বেহুলা কেউ সতী ছিল না, কেউ না। আমরা তো তাকে সতী সাবিত্রী বলে জানতাম। এই দেখ, কিন্তু এই চিঠি আর ছবি তো মিথ্যে হতে পারে না। কিন্তু এ তো শয়তান জয়ন্ত সেন্ডালের ছবি। আর আর এই চিঠি সম্পূর্ণ জাল। জাল? হ্যাঁ, জয়ন্ত সেন্ডাল সে নারী লোভী, জানো না? এমন কোনো কাজ নেই সে তো করতে তার বুকে বাঁধে। মিথ্যে ছলনার সঙ্গে অনেক মেয়ের সুখী সংসার সে আগুন লাগিয়ে দিয়েছে। আমাকেও সেটা পাপ কাজে সঙ্গী করতে চেয়েছিল। বলছিস না? আমার মতো শিল্পীর নাকি তার খুব প্রয়োজন। কি বলছিস বলাই? এক বিন্দু মিথ্যে বলছি না দাদা, কিন্তু আমি ভাবছি এ বাড়িতে নিশ্চয় ঘর সত্য বিভীষণ তার সাথে যোগ দিয়েছে। বলো বাবা, সত্যি করে বলো, কত টাকার বিনিময়ে তুমি বৌদির নামে মিথ্যে অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? আমি হ্যাঁ তুমি। বৌদিকে তুমি সহ্য করতে পারতে না জানি, কিন্তু তাকে যে তুমি এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ও, আমি যদি আরেকটু সতর্ক হতাম বৌদিকে আজ বাড়ি থেকে চলে যেতে হতো না। তুই আমাকে মিথ্যে দোষারোপ করছিস। আমি ওসব সাথে পাঁচেনি। কিন্তু আমার মন বলছে এই ষড়যন্ত্রের মূলে আছো তুমি। আমি তোমার রক্তে মাংসে গড়া সন্তান। আমার মাথায় হাত দিয়ে তুমি সত্যি করে বলো, বলা কি হলো? মুখখানা আমার সাদা হয়ে গেল কেন? আর অনুমান করলে সত্যি সত্যি। ছি 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 ছি, এত নিচু। বলাই, তুমি জানো না দাদা, বৌদিকে প্রতিনিয়ত শুধু লাঞ্ছনা ভোগ করতে হয়েছে, কিন্তু কোনোদিন তোমার কাছে প্রকাশ করতে দেয়নি। এমনকি আমাকেও প্রকাশ করতে দেয়নি। নীরবে সে শুধু পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু আজ যখন তাকে না না আর এক মুহূর্ত দেন না, আমি যাব। আমার দেবী প্রতিমা বৌদিকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আমার এই সংসারের ভিতরে তাকে আমি প্রতিষ্ঠা করবো। বলাই, জানি না চরম দুঃখিনী সেটা। আরে খুঁজে পাবো কি? যদি ফিরে পাই, তবে তুই আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না। কোনোদিন না। ওরে, তোর বাবাকে ছেড়ে যাস না। বুকটা ফেটে যাচ্ছে তাই না? অপরকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে। এই চরম সত্যিটা তোমার বোঝা উচিত ছিল। শুনে রাখো পিশাচ, তোমার এই সন্তান আর তোমাকে কোনোদিনও বাবা বলে ডাকবে না। সেইটাই হবে তোমার অপরাধের চরম শাস্তি। ওরে না না, আমি অপরাধ করেছি, তাই বলে আমাকে এত বড় শাস্তি দিস না। আমি সহ্য করতে পারবো না। কাকা, ফিরিয়ে আন তাপস, বৌমাকে ফিরিয়ে আন। এতদিন আমি শুধু নিজের কথাই ভেবেছি, আজ বুঝতে পারছি নারীকে ছাড়া সংসার কখনো সম্পূর্ণ হয় না। বৌমা সত্যি কলঙ্কিনী নয়, এই ছবিটা জাল। কি বলছো কাকা? জানি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নেই, তবুও তোর কাছে ক্ষমা চাইছি। তুই আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর তাপস।
পৃথিবীর কলঙ্ক এলো। ও কি ভুল করেছি আমি, কাকার কথা বিশ্বাস করে আমার সতী সাবিত্রীর স্ত্রীকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। না 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 না, এই ভুলের ফাঁসি আমাকে দিতে হবে। এই আলোয় যে ঝড়ে, ফুলের ঝড়ে যে দ্বীপ নিভে গেছে, সে দ্বীপ আবার আমি নতুন করে জ্বালবো। মাধুরীকে আমি আবার নতুন করে ফিরিয়ে আনবো। মাধুরী, মাধুরী, ও কি এমন এমন বিষাদ নয়, মাথা যাচ্ছে কেন? ওই না না, অষ্টবিকৃতির সন্ধিক্ষণে ও তোরা তোরা এমন বিষাদ গুলো বাজাস না। কৃষ্ণ, আমার বুকে ব্যথা পাহাড়, আমার মাধুরী হারিয়ে আমি। মাধুরী, মাধুরী, আমি একা করিনি। তুমি ছাড়া এটা কেউ করতে পারে না, একমাত্র তুমিই জানবে। এই দুধ আমাদের শিলিগুড়ি রেজে হঠাৎ তার বিয়ের দিনে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। তার শুধু তাই নয়, তার বাড়ির পেছন দিকে বাগানের কোনো অস্ত্রশস্ত্র লুকানো থাকে। তুমি সে কথা জানো কিভাবে? স্যার, লাইনে কাজ করার সময় প্রতীকের একটা বন্ধু যদি যায়, সেই হয়তো চুপ কর তুমি! কথা শুনতে চাই না। এত বড় বেঈমান যে তুমি কঙ্কনার বাড়িতে গিয়ে তুমি তাকে সাবধান করে দিয়েছো। তোমার বেঈমানির জন্য আমার কোনো কাজ সফল হয়নি। তোমাকে আমি কঙ্কনার বাড়িতে ওরা আগেই টের পেয়েছিল। আমি শুধু Shut up, Rascal! আপনি আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? বিশ্বাস আমি তোর উপর থেকে সেদিনটা হারিয়েছি। রকিদের উপরের জন্য তোর দরদের নদী বুতলে উঠেছিল। আমি জানতাম এই ইমান তোর উপর আশ্রয় নিয়েছে, তুই বেঈমানি করবি। বেঈমান? বেঈমান আমি না তুমি। তুমি যা বেঈমানি করেছো তার জন্য মানুষ তোমাকে ক্ষমা করলেও উপর গলার কাছে তোমাকে একদিন কৈফিয়ত দিতেই হবে। মেরে জন্য এই দুনিয়ার Don't quit! যত যত পারো মারো আমাকে। আবার আবার এই চোখের জল তোমার জীবনে একদিন আলপনা এঁকে দেবে। আর ধর্ম ধর্ম মানুষের একটা আবরণ মাত্র। মনে রেখো শয়তান, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাম। সেই মানুষটাকে আজ আমি দেখতে না না, আমাকে মেরো না, আমাকে আমাকে মুক্তি দাও। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। আজ আমি তোকে দিলাম। তোর আমি আজ আজ থেকে তোর বাঁচা শেষ। আমি এই মুক্তি দিলাম। আমাকে তুমি বাঁচতে দিলে না শয়তান। এই ভালোই হলো, এই ঘৃণ্য জীবন নিয়ে বেঁচে থাকাচ্ছে আমার মরাই ভালো, আমার মরাই ভালো। পথের কথা দূর হলো। বিদ্যুৎকে আমি হাজতখানায় বিষ খাইয়ে মেরেছি। ইয়াসিনকে আমি গুলি করে শেষ করলাম। যেই আমার সাথে বেঈমানি করবে তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব।
স্যার। ও, অজয়, হ্যাঁ স্যার। এই নিন। আজকের ফ্লাইটের মাল আমি দমদম থেকে এখানে নিয়ে এসেছি। আব্বাসুদ্দিন তাহলে যত সম্ভব পৌঁছে দিয়েছে। আরে দমদমে যা পুলিশের নজর, তাতে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। ওনার কাছে একমাত্র এই ছোট একাদি ছাড়া আর কিছু ছিল না, তাই হয়তো পুলিশের সন্দেহ হয়নি। শোনো অজয়, তুমি এখনই মালটা 4 নম্বর কেবিনে রেখে দিয়েছো। আমি ওখান থেকে এই হোটেলে ফিরে যাচ্ছি। এখন আমাকে বারমাই ট্রাঙ্কল করতে হবে, ঠিক আছে? যে আব্বাসুদ্দিন যত সমাজের মালটা সাপ্লাই দিয়েছে, তার জন্য আই উইশ ইউর গুড লাক। থ্যাংক ইউ। স্যার, একটা কথা বলার ছিল। মাধুরী দেবীকে আমার নির্দেশ মতো ইদ্রিস তাকে চোরাকুটিতে বন্দি করে রেখেছে, তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন? আরে জানলাম কি করে, তাই না? তোমার জানবার আগেই বাতাস আমার কাছে খবর পৌঁছে দেয়। হ্যাঁ, মাধুরীর জন্য আমাকে অনেক মেহনত করতে হয়েছে। তাছাড়া আজ সে আমার হাতের মুঠোয়। এই জয়ন্ত সান্যাল তার যৌবন বাগিচার অধীশ্বর হয়ে তার সবটুকু মতো নিঃশেষ করে। স্যার তো 2 লাখ টাকার মাল 4 নম্বর কেবিনে পৌঁছে দিতে বলল, আর মালটা ওখানে পৌঁছে দিয়ে ওখান থেকে মেয়ে দুটোকে নিয়ে আজ সন্ধ্যার মধ্যে গীতাঞ্জলি এক্সপ্রেসে তুলে দিতে হবে। আর এই কাজটা করলেই আমাকে সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে। তারপর তারপর আমি লতিকা নিয়ে আমি সাগরে পাড়ি দেবে, তাই না? এই সুখের সৌভাগ্য এ জীবনে আর আপনার হবে না। আপনাকে এখন আমার সঙ্গে থানায় যেতে হবে। থানায় গেল? আরে আপনার এই মহৎ কাজের পুরস্কার আপনি দেবেন না? তার মানে এই সহজ সরল কথাটা বুঝতে পারছো না অজয় বাবু? সত্যি করে বলুন, আপনি কে? সিআইডি অফিসার রজত মিত্র। সে কি? আমি ও দাস, বলার চেষ্টা করবে। আপনাদের হাতে হাতে ধরার জন্য এতদিন আমি আপনাদের সঙ্গে অভিনয় করে এসেছি। আজ আপনার সব খেলাই শেষ। চলুন, বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন। দাদা, তুমি এখানে কেন এলে? কতদিন আমি তোকে অনেক খুঁজেছি ভাই, আর দূর থেকে তোকে এই বাড়িতে ঢুকতে দেখলাম, তাই তো আমি এখানে এলাম। চলে যাও, এই নরকখণ্ড থেকে তুমি চলে যাও। তুই আমার সঙ্গে যাবি না ভাই? না দাদা, তোমার তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। আজ আজ আমি সেই মহা ভুলে প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। আপনার ভাই আইনের থেকে একজন অপরাধী, অপরাধীকে তার প্রাপ্য শাস্তি পেতেই হবে। অজয়, তুই ভুলে যাও দাদা, তোমার অজয়কে তুমি ভুলে যাও। আজ থেকে মনে করবে অজয় ভুলে তোমার কোনো ভাই ছিল না, সে
সে মারা গেছে। ওরে ওরে না না, এ তুমি কি করলে ঠাকুর? আমি কি আমার বাবা মার কথা দিয়েছিলাম, ওদেরকে আমি মানুষের মতো মানুষ করব, আমি পারলাম না। আমি মিথ্যেবাদী হয়ে গেলাম, আমি ভগবানের কাছে মিথ্যেবাদী হয়ে গেলাম, আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। দুদিন হলো ওরা আমাকে আটকে রেখেছে। আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তবে কেন আমাকে ওরা আটকে রেখেছে? কি চাই আমার থেকে? আরে আমি যে কি চাই তা কি তুমি এখনো বুঝতে পারোনি মাধুরী? আপনি কি তাহলে Yes, yes. ঠিকই ধরেছো। আমারই নির্দেশে আমার লোক তোমাকে রাস্তা থেকে তুলে এনে এই সুন্দর বাংলোতে বন্দি করে রেখেছে। প্লিজ আপনি আপনার জন্যই আমার স্বামী আমাকে ভুল বুঝেছিল। আরে তুমি আমার চরিত্র আপনাদের কেমন নিয়েছো? হয়তো তোমাকে কাছে পাওয়ার জন্য আমি যে পাগল নেই। না না, আর আমাকে ছেড়ে দিন। আমি এখান থেকে চলে যেতে চাই। কোথায় যাবে? তোমার স্বামীর কাছে তুমি যাচ্ছ তো? কোনোদিন এই ভালোবেসে তোমাকে দেখে টেনে নেবে না। তবু আমি আমার স্বামীর কাছে যাব। নেই ধর্ম তো আমি তার স্ত্রী। সে আমার স্বামী। আমি তাকে দূর থেকেই দেখবো, তাকে দূর থেকেই ভালোবাসবো, দূর থেকেই সেবা করবো। তাই নাকি? জানি মাধুরী, অতীতের বড় কষ্ট দেখিয়ে আজ তুমি আমার কাছ থেকে রেহাই পাবে না। শয়তান! যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকেই তোমাকে আমি নানাভাবে কল্পনা করে এসেছি। আর তার সেই প্রতীক্ষণে আমার বুকে আগুন জ্বলিয়ে দিয়েছে। তোমাকে তাকে তুমি কলঙ্কের বলে রাখা দেবতার অর্ঘকে আজ এই জন্মের পায়ে তোমাকে অর্পণ করতেই হবে। আপনি জানোয়ার! চলে আসো! আজ আজ আমি জয়ী হয়েছি। আমার পূর্বাঞ্চলে সবাই পুলিশের হাতে ধরা পড়ে গেছে। পুলিশ আমাকেও খুঁজছে। না, আমি ধরা দেব না। ব্যাংকের সমস্ত টাকা আমি বিদেশের ব্যাংকে আমি জমা করার অর্ডার করে দিয়েছি। এখনই আমি আসাম মেল ছেড়ে গৌহাটি পাড়িয়ে দেবো। ওখান থেকে ব্রহ্মদেশ, তারপর জার্মান কিংবা বর্মা পাড়ি দেবে, তাই না জয়ন্ত বাবু? কি তুমি? হ্যাঁ, ওই প্রদীপ ওরূপে জয়ন্ত চিনতে পেরেছো না? বলে
তুমি কি তাহলে পুলিশের লোক? হ্যাঁ, বলো বলো তুমি কত টাকার বিনিময়ে আমাকে তুমি মুক্তি দেবে? 50,000, 1 লাখ, 2 লাখ? না যদি স্যার, টাকার লোভ দেখে তুমি আমাকে হাসিল করতে পারবে না। তুমি যে সমস্ত মেয়েদেরকে পাচার করেছো, পারবে পারবে টাকা দিয়ে তাদের ফিরিয়ে দিতে? পারবে তাদের নারীত্ব, মাতৃত্ব, কুমারিত্ব বজায় রাখতে? কত টাকার বিনিময়ে তুমি ফিরিয়ে দেবে বলো, পারবে? আমি ভেবেছিলে পুলিশ তোমার সন্ধান কোনোদিনও পাবে না, তাই না? কিন্তু পুলিশের চোখে ফাঁকি দেওয়া খুব কঠিন জয়ন্তবাবু। যদি তোমার এই গোপন এই বাংলোর ঠিকানা যদি না পেতাম, তাহলে হয়তো সম্ভব ছিল তোমাকে পালিয়ে যাওয়া। বাবু, তোমার ব্যাংকের সমস্ত টাকা পয়সা, এমনকি তোমার গ্রিন বি হোটেলও পুলিশ সিজ করে দিয়েছে। তুমিও আমার হাতে অ্যারেস্ট হলে। এখন মানে আমার সঙ্গে থানায় চলো। আরে রজত বাবু, এই পথের ছেলে জয়ন্ত সন্ন্যাল যে বুদ্ধি নিয়ে এতদিন পুলিশের চোখকে ফাঁকি দিয়েছে, কোটি টাকা রোজগার করেছে, সেই জয়ন্ত সন্ন্যাল আজও পুলিশকে বোকা বানিয়ে দিয়ে পালাতে পারে। তাই নাকি? হ্যাঁ, পৃথিবীর এমন কোন কারাগার নেই, এমন কোন লৌহ শৃঙ্খল নেই সেই জয়ন্ত ঘোষকে আটকে রাখতে পারে। রজত বাবু, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, রজত বাবু। এমন একজন ভিন্ন আসামিকে আদালতে হাজির করতে পারলাম। দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অপরাধীরা ভয়ে শিউরে উঠত। সত্যি বুদ্ধির খেলায় তুমি জিতে গেছো। তোমার ওই তীক্ষ্ণ বুদ্ধি যদি সৎ কাজে, এই দেশের কাজে যদি লাগতো, দেশের মানুষ তোমাকে মনে রাখতো। তাই অন্ধকার জগতের মানুষকে যারা বলছি, তোমাদের কাছে আমার আবেদন, তোমরা এই আলোর জগতে ফিরে এসো, সুস্থ সুন্দর সমাজ গড়তে সাহায্য করো। তাহলে অচিরে এই দেশটা স্বর্গে পরিণত হয়ে যাবে। আমি আমি ঘৃণ্য, আমি কলঙ্কিনী, আমি আমি অসতী, আমি সারাগায়ে এই দুর্গন্ধ, শয়তান আমার দেহটাকে ছেড়ে ছেড়ে খেয়েছে। না না, এই পৃথিবীতে আমার আর বেঁচে থাকার অধিকার নেই। এই পৃথিবীর আলো বাতাস আমার জন্য নয়। কলঙ্কিনী মাধুরী, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই।
খুশি হব। সত্যি তুমি আমার সত্যি স্বামী। কি হলো, কথা বলছো না কেন মাধুরী? তুমি বিশ্বাস করো মাধুরী, আমি তোমাকে যতখানি আঘাত দিয়েছি তার থেকে অনেক অনেক বেশি আঘাত আমি পেয়েছি। আর আমাকে কষ্ট দিও না মাধুরী। চলো চলো বাড়ি ফিরে চলো। না না, আমাকে আমাকে ছুঁয়ো না। আমাকে ছুঁলে তোমার অকল্যাণ হবে। কি বলছো মাধুরী? ঠিকই বলছি। তোমার ওই ভাত রচিত হওয়ার পরে শয়তান ওই জয়ন্ত সান্নাল আমাকে নরকের ছাই মাখিয়ে দিয়েছে। মাধুরী নরকের ছাই মাখিয়ে আমাকে আমার এই বাবুরা তোমার কথা বলে কেন কেন তুমি বিশ্বাস মাধুরী? বুঝছিল না, তবে তবে কেন তুমি বিষয়টা শেষ করে দিলে? আমার কোনো প্রায়শ্চিত্ত আমি করতাম। আমি তোমার কলঙ্কের কানে মুছে দিতাম। সেই সুযোগটুকু তুমি আমাকে দিলে না মাধুরী। আমার জন্য তুমি দুঃখ করো না। আমি যে কলঙ্কিনী, দেবতার কলঙ্কিনী স্থান হয় না। আর বললো মাধুরী, আমি আমি যে কি নিয়ে কাঁদবো? তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার খুব বড় ভালোবাসা আমি বেঘন্টা হয়ে গেছি। আমার দুর্ভাগ্য আমার শরীর অন্ধকার, চারিদিকে শুধুই অন্ধকার। আমি তোমার মুখটা দেখতে পাচ্ছি না। তুমি চালু দেখো। আমি আমি মাধুরী আমার মাধুরী আর কোনোদিন ছাড়া দেবে না। আমাকে ভুলে একটা নিষ্পাপ প্রাণ এইভাবে শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মাধুরী অকাল মৃত্যু চলল। আমি নেই, আমি নেই। মাধুরীকে মাধুরীকে আমি খুন করেছি। আমি খুনি, আমি খুনি। বৌদি, বৌদি, দাদা বৌদির কোনো খোঁজ দেখি। বৌদি এভাবে মাটিতে শুয়ে আছে কেন? তোমাকে আমাকে মুক্তি দিয়ে চলে গেছে মনে হয়। তার মানে বৌদি বেশকে এসে তার জীবনের চালা মিটিয়েছে। তার মানে বৌদি নেই হলো না, আমার দেব পূজা হলো না। বৌদি তোমাকে আর কেউ না চিনলে আমি তো চিনেছি। তবে কেন তুমি আমার উপর বিশ্বাস করতে পারলে? তোমার সংসার সবাই তোমাকে উপহাস করলেও আমি তো করতাম না। তোমার পায়ের পুষ্পাঞ্জলি হয়ে থেকেছি। তাহলে কেন তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারলে না? কেন? দেখো মাধুরী, তোমাকে হারিয়ে শুধু আমি একা কাঁদছি না, মরারও কাঁদছে। তুমি তো জানতে মাধুরী, তোমরা কোন মাধুরীর কথা বলছো? জানো, আমার এক মাধুরী নামে এক মেয়ে আছে। কতদিন তাকে আমি দেখিনি, আর আর কোনোদিন দেখতে পাবো কি তাও জানি না। কেঁদে কেঁদে আমার দুটো চোখ
অন্ধ হয়ে গেছে। আপনি আপনি অন্ধ? কে কে তুমি বাঁচা? আমাকে বাবা বলে ডাকলে? আমাকে আমাকে চেনো নাকি? বাবা, আমি আমি বাবুর তাপস। তুমি তুমি এখানে কি করছো? আমার আমার মাধুরী মা ভালো আছে তো? তাকে তাকে যেন বলো না আমি আমি অমান্য হয়ে গেছি। শুনলে মা আমার বড় কষ্ট পাবে। দেখবেন আপনার মেয়েকে নিয়ে দেখবেন। আমি আমি তো চোখে দেখতে পাই না। তাই অনেকদিন পেয়েছেন মুখে বাবাটা তার মুখে একবার বাবাটা শুনতে খুব ইচ্ছে করছে। তোমরা তোমরা তাকে শুধু বলো আমি আমি খুব আমার জন্য যেন সে কোনো চিন্তা না করে। আর সে কারোর কথা চিন্তা করবে না বাবা। মাধুরী আমাদের ফাঁকে দিয়ে চলে গেছে। মাধুরী নেই, মনের মধ্যে সে আমাকে ছেড়ে চলে গেছে। এই সুখবরটা আমাকে শুনবার জন্য আমাকে কেন বাঁচে আর কেন ঠাকুর আমাকে তুমি অনেক দয়া করেছো। আর একটু দয়া করে আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। বৌদিকে আমি শ্মশানে নিয়ে যাই। কই 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 কোথায় আমার মাধুরী মা? কই কই তোমরা তোমরা কই আমার মাধুরী মাকে দেখো। শ্মশানে নিয়ে যাওয়ার আগে আমি আমি তার চোখের জল মুছিয়ে কোথায় কোথায় আমার মাধুরী বাবা, বাবা, অনেক টাকার জন্য সে জুতো পালিশ করে একটা একটা করে পয়সা জমিয়েছিল। আমি আমি উপোস করে কাটিয়েছি, তবে এর থেকে আমি একটা পয়সা নিয়ে খাই। এই পয়সা দিয়ে কাঠ কিনে চিতা সাজিয়ে চিতার আগুনে সেই চিতার আগুনে আমার মাধুরী
ত্রিপুরে ছাই হয়ে যাবে। চলছে শান্তির চিতা, জ্বলছে জ্বলছে।